সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন, সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা এই আয়োজনটি করে থাকি। আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র দলের সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আউয়াল। ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, আমাদের ভিওডি বাংলার স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার মতো গুণী সাংবাদিকের আহ্বানে সাড়া দিতে পেরে আমি নিজের আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ভিওডি বাংলা যেভাবে আসলেই ডেমোক্রেসির ভয়েস এসে সারা বাংলাদেশে, এটি অত্যন্ত সারা বাংলাদেশের দর্শকরা এরকম একটি মিডিয়া চায় যারা আসলে সত্যিকার অর্থে ডেমোক্রেসির কথা বলবে। ডক্টর আউয়াল, আপনি জানেন যে ঈদের ছুটি ইতিমধ্যে, ঈদুল আজহার ছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখলাম সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সড়ক পথে, রেলপথে, পাশাপাশি নৌপথেও তারা কিছু পদক্ষেপ নিয়েছে। সব কিছু মিলিয়ে আপনার এবার ঈদে সরকারের যে এই ম্যানেজমেন্ট, এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখন বিষয়টা হয়েছে যে এই জায়গায় কিছু বিষয় যেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হইলে বা জনগণের দ্বারা নির্বাচিত সরকার হলে যেভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, সেই ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনও ওইভাবে হচ্ছে না। আপনি যারা একটা সিস্টেমের মধ্যে, এই যারা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটিতে ছিল, বেশিরভাগই কট্টর লীগপন্থী, নিষিদ্ধ ছাত্রলীগ করা সংগঠনের বেনিফিটেড লোকজন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে একবারে লিটমাস পেপার টেস্ট করে। এই জায়গাগুলা সেই লীগের দোসররা, আর সেটা ছিল এই লীগের যে ফ্যাসিস্ট লীগের, আমরা শুনলাম সেই দিন একটি বানোয়াট গল্প, আপনার হচ্ছে লীগের যে আপনার জেনারেল সেক্রেটারি, তার কাছ থেকে একটি বানোয়াট গল্প শুনলাম, যে আমার মনে হয়েছে উনি কোনো, আমরা অনিল কাপুরের সিনেমা দেখতাম ছোট্টবেলা, নায়ক একটা সিনেমা ছিল, ওই সিনেমার মতো একটা কাহিনী উনি রূপক অর্থে ওরকম বানাইছেন। আমি মনে হয় ইন্ডিয়ায় বসে সিনেমা দেখতেছেন, তো ওর একটা কাহিনী বানাইছেন। আর তারই মিনিস্ট্রি ছিল হচ্ছে এই সড়ক নৌপথ। সেই জায়গায় কিন্তু লীগের দোসররা এখনো রয়ে গেছে। তাদের সেই জায়গায় তাদের কিন্তু এখনো কারো চাকরি থেকে স্যাক করা হয়নি। আর যদি স্যাক না করা হয়, এখনো আজকে সকালের নিউজ যে পুরা যমুনা সেতু টাঙ্গাইল ওই রোডটা উত্তরাঞ্চলের প্রায় 24 ঘন্টা থেকে 22 ঘন্টা পুরোটা ব্লক, গাড়ি আগাচ্ছে না। এই নারায়ণ আলোচনা আসবো আমরা, বলেন। সেই জায়গায় হচ্ছে যে আপনার আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন, আপনার আইনের শাসনটা কিভাবে এস্টাবলিশ হয়, আপনার কথা যখন কেউ শুনবে না সেই জায়গায়। কারণ এরা তো ছিল সব লীগের দোসর, এদের হইল কি ধান্দা ছিল, মানে কি, আমি খারাপ ভাষায় বলতে, ধান্দা বলতে কি, ঘুষটাকে তারা তো ওই টাকার বিনিময়ে চলছে। প্রত্যেকটি যাত্রীবাহী পণ্য বলেন, যাত্রীবাহী বাস বলেন, প্রত্যেকেই কিন্তু চাঁদা দিতে হইতো এই জায়গায়। তারা ওই জায়গাগুলোতে তখন রাস্তা কিছু ক্লিয়ার করার জন্য চেষ্টা করতে, কিন্তু এখন চাঁদাও পায় না, কাজও করে না। এদেরকে কাজ কারা করাবে? নির্বাচিত সরকার হলে এদেরকে কাজ করাইতে পারবে। সরকার চেষ্টা করছে, কিন্তু তাদের এটা বুঝতে হবে, জনগণের ম্যান্ডেট না থাকলে আপনার সকল কিছু ইমপ্লিমেন্ট করা সম্ভব না। তারপরও দেশের মানুষ এই প্রথমবারের মতো ঈদুল আজহা পালন করছে ফ্যাসিস্ট হাসিনার বাদে, এই প্রথম ঈদুল আজহা পালন করছে। তো এটি নিঃসন্দেহে আনন্দের। সবার যে 10 দিনের ছুটি, এটা একটা ভালো উদ্যোগ, অ্যাপ্রিসিয়েটেবল। আবার 10 দিনের বিষয়টা আবার আমরা ইন্টারন্যাশনালি আবার পিছিয়ে যাই কিনা, যখন এই ব্যবসা বাণিজ্যের বিষয় আছে, টানা 10 দিন একটা গ্যাপ হয়ে গেলে সেখানে দেশের কোনো আবার বাণিজ্যিক ক্ষতি হবে কিনা, এগুলো অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। তারপর আমরা সাধারণ সুনাগরিক হিসেবে আমরা যেটি বুঝি যে টানা 10 দিন বন্ধ থাকলে আমার ইম্পোর্ট এক্সপোর্ট বিভিন্ন কিছু বিজনেস আছে, সেগুলো আবার হ্যাম্পার হবে কিনা। তবে সাধারণ মানুষ এ কারণে খুশি যে 10 দিন তার টানা ছুটি পেয়েছে, এটি একটি ভালো দিক, মানুষ মানসিকভাবে খুশি। কিন্তু আপনি যখন রাজনৈতিকভাবে বা ব্যবসায়িকভাবে ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন দেশের ভালো মন্দ, তখন একটু চিন্তার মনে হয় বিষয় আছে। আমরা এবার একটু আমাদের আলোচনার বিষয়, আমরা দেখলাম যে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন গরুর হাট যেসব স্থানে বসে, তো এইগুলো নিয়ে সিটি কর্পোরেশনের, যেমন উত্তর সিটি কর্পোরেশনের, আমরা দেখলাম উত্তর সিটি কর্পোরেশন নিজেরাই এগুলো তদারকি করছে, কিন্তু সেখানে কিছু অভিযোগ আছে যে তাদের নিজেদের লোকদেরকে আসলে তারা সেই ইজারাগুলো দিচ্ছে হাটের। তো এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? এখানে এরকমও গণমাধ্যমে লেখা হচ্ছে যে সেখানে হয়তো তাদের সাথে লেনদেন হচ্ছে, এরকম লেখালেখি হচ্ছে। আপনার এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা পরিবর্তনের পর আসলে এই ধরনের ঘটনা। আপনাকে ধন্যবাদ যে আপনি দেখবেন দ্বিচারিতা। এর আগে ঐতিহাসিকভাবে 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ,
90-এর গণ অভ্যুত্থান, কোনো জায়গায় ছাত্ররা কিন্তু সরকারের স্টেক হোল্ডার হয় নাই, তারা কিন্তু সরকারের অংশীদারিত্ব সেটা কিন্তু কখনোই ছিল না। কিন্তু এইবারই প্রথম নতুন প্রজন্ম বলেন বা সুবিধাবাদী প্রজন্ম বলেন, সুবিধাবাদী প্রজন্ম মানে এর একটা অংশ আসলে, আপনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হইলেও সারা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এদের পার্সেন্টেজ আপনি 98% পার্টিসিপেশন ছিল। আমি নিজে আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি নিজেও দেখেছেন এদেরকে, প্রাইভেটের এত বড় সেক্টরকে বাদ দিয়ে তারা যখন এখানেও কিন্তু তারা ইজম করেছে, তারা যদি বলে যে ছাত্রদের প্রতিনিধি, সেখানে ব্র্যাকেটে লিখতে হবে ছাত্র প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কিন্তু এত বড় প্রতিনিধিত্বশীল গোষ্ঠী এবং এত সাহসী গোষ্ঠী এদেরকে বাদ দেওয়া হয়েছে। সেই জায়গায় আপনার মনে হবে এদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি উদ্দেশ্যটা সৎ না অসৎ এটি ভবিষ্যতের জন্য আমরা ছেড়ে দিলাম, কিন্তু আপনার যখন আপনি যাবেন সেই জায়গায়, আপনি ক্লাস 1-এর একটা বাচ্চা তাকে যদি আপনি টিচার বানায় দেন, তাহলে সে টিচারও বুঝবে না, সে মাঝের যে তার পড়ার যে ল্যাকিংসটা, ওই গ্যাপটাও কোনোদিন আর ফিল আপ হবে না। এখন তাদের যেই ক্ষতিটা হইল, রাষ্ট্রের বলা উচিত ছিল তোমার আরেকটু ম্যাচিউরড হয়ে তোমাকে আমরা অবশ্যই নেব, তুমি রাজনীতিতে আগে বুঝো, নর্মস বুঝো, ভাষা বুঝো। তাতে নর্মস ভাষা না বুঝে তাদেরকে আপনি আসমানে তুলে ফেলছেন, এই জায়গাটায় সমস্যা। আপনি যখন একটা ছেলে ভালো স্টুডেন্ট বানাই, ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে এরকম কিন্তু ব্যাখ্যা নাই। আপনি শেখ মুজিব বিপ্লবী নেতা হিসেবে উনি জনপ্রিয় ছিলেন 71 সালের আগ পর্যন্ত, কিন্তু যখনই সাহসের বিষয় আসছে সেখানে আবার আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে সাহসিকতার প্রতীক হয়ে গিয়েছেন, সেটা কিন্তু আর শেখ মুজিব হতে পারেন নাই। আবার যখন রাষ্ট্রের অভিভাবক হিসাবে, রাষ্ট্রের যখন সরকার প্রধান হিসাবে শেখ মুজিব আর জিয়াউর রহমানের পারস্পরিক তুলনা করবেন, সেই জায়গায় আপনি দেখবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরাসরি কোট করা তার স্টেটমেন্ট আছে, জিয়াউর রহমানের মতো সৎ রাষ্ট্রনায়ক আমি আর কখনো দেখি নাই। কিন্তু উনি শেখ মুজিবকে নিয়ে কোনো ভালো কথা আছে কিনা আমার চোখে পড়ে না। আমি যতটুকু পড়ালেখা করেছি, আবুল মনসুর আহমেদেরও তার বইয়ে বিভিন্ন সময় শেখ মুজিবকে তারা খুব একটা পছন্দ করতেন না। এটা তো স্পষ্ট যে মাওলানা ভাসানী হতাশ ছিলেন, শেখ মুজিব হতাশ ছিলেন। আর বেসিক্যালি আমার মনে হয় মাওলানা ভাসানীর ইমেজকে কাজে লাগিয়ে শেখ মুজিব এরকম জায়গায় গিয়েছেন যেটা মাওলানা ভাসানী যাওয়ার কথা ছিল। এবং উনিই প্রথম, পাকিস্তানের যদি বলা হয় যে এই প্রথম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে, তাহলে প্রথম নাম আসবে ভাসানী, মাওলানা আব্দুল ভাসানী। এবং উনি তখন একটা তার বড় সম্মেলন থেকে, কাকমারি সম্মেলন থেকে উনি তখন বলে দিয়েছিলেন যে পাকিস্তানদের ওয়ালাইকুম আসসালাম, মানে তাদের উপরে শান্তি বর্ষিত হোক। স্বাধীনতার সেই বীজ কিন্তু প্রথম ভাসানী বপন করে দিয়েছিলেন, আর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ বীরত্ব। কিন্তু আপনি চিন্তা করেন, এই শেখ মুজিবের মেয়ে, সে কিন্তু এই আমাদের যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নব থিয়েটার যেটা ছিল, সেটার নাম তার বাবার নাম পরিবর্তন গিয়ে এক অদ্ভুত বিষয়। তার বাবা মনে হয় সুইসাইড করতেন যদি এটা শুনতেন, যে সে আমার তার নেতার নাম পরিবর্তন করে তার নাম দেওয়া হচ্ছে। মানে আসলে এরকম একটা মেয়ে থাকলে কপাল পড়ানোর জন্য যেটা যথেষ্ট। আজকে মনে হচ্ছে ছাত্র উপদেষ্টারা সকল ছাত্রদের ইমপ্রেশন খারাপ করছে। সেই জায়গায় হচ্ছে কি, আপনার ছাত্র উপর দেখলেন যে আওয়ামী লীগের পিরিয়ডে শেখ হাসিনা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো তার পিয়ন 400 কোটি টাকার মালিক। আজকে আমরা কি দেখলাম, আমাদের স্থানীয় সরকারের যে তার হচ্ছে যে পিএ ছিল, সে হইল 372 কোটি টাকা তার হচ্ছে মানে দুর্নীতির প্রমাণ পাইছে এবং দুদক দেখেছে এবং তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। তাহলে এটাকে আমরা ধরে নেব যে আপনি আপনার দুর্নীতিবাজ এপিএস বা পিএর সাধু বাবা উপদেষ্টা? বিষয়টাও তাই দাঁড়াচ্ছে, পৃথিবীর সবাই খারাপ, হাসিনা মনে হয় পীর, তো এখনো তাই দাঁড়াচ্ছে ছাত্র উপদেষ্টারা এক একজন সাধু বাবা, কিন্তু এরা হয়ে গেছে যে সব করাপ্টেড লোকজন, কিন্তু এদের উপরে সাধু বাবা। সেই স্থানীয় সরকারের যিনি, উনি এদিকে মেয়র, জনতার মেয়র ইশরাক হোসেনকে বসতে দিচ্ছেন না। অপরদিকে আবার এখানে উত্তরে নিজেদের লোক সেট করছেন প্রশাসক, সেটাকে দিয়ে তারা গরুর হাটের ইজারা টিজারা সবকিছু তারা নিয়ন্ত্রণ করতেছেন। আপনার ভাই একটা আছে রাজনীতিতে, একটা সবকিছুর একটা সময় আছে, বয়স আছে। আপনাদের কাছ থেকে মানুষ লীগের সেই আচরণ আর ফেরত চায় না। পরবর্তীতে আবার মিডিয়া আপনি খুব কি দেখবেন কি প্রোপাগান্ডাগুলা, এদের কিছু বাহিনী আছে যেটা সার্জিস, তাদের একজন বলতেছেন একটা জায়গায় আমি শুনলাম বক্তৃতায়, যে 2-4টা আইডি খুলে আপনি কেন করে দেন না এলাকার যারা নামি দামি আছে, তাহলে মানুষকে কি বুঝায়? এগুলো কি মানুষ কি ফিডার খায়? মানুষ তো ফিডার খায় না, মানুষ তো রাজনীতি সব বুঝে। যে আপনারা যে বিভিন্ন জায়গায়, এই যে আজকে আপনার যে এটা আমি যে করতেছি, এখানে দেখুন বিভিন্ন কমেন্ট সেকশন, এগুলো কারা করে? এরা করে। কিন্তু এরা মনে করতেছে এদের ভোট ব্যাংক বাড়বে, কিন্তু এদের কোনোভাবে ভোট ব্যাংক বাড়বে না। আর এই যে গরুর হাট নিয়ে যে বিষয়গুলো তারা করেছে, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। কোনো অন্যায় অনিয়ম করে কেউ পার পাবে না, প্রত্যেকের জবাবদিহিতা থাকবে। এজন্যই এরা চায় যে ক্ষমতা যাতে দীর্ঘায়িত হয়,
মানে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হলে কি হবে, তাদের এগুলা রাগ ঢাক করে তারা তো সব বিদেশে চলে যাবে, প্রত্যেকের তো বাইরের দেশে পাসপোর্ট করে ফেলছে, তো তাদের তো সুযোগ আছে। কিন্তু এই দেশকে ভালোবেসে আমাদের আপসীন দেশের নেত্রী এবং খালেদা যান নাই, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কখনো যাবেন না, আমরাও যেতে পারবো না। এই দেশের বাইরে আমাদের নেত্রীর, আমাদের নেতা তারেক রহমানের কোনো ঠিকানা নাই, আমাদেরও দেশের বাইরে কোনো ঠিকানা নাই। কিন্তু তাদের মনে হয় সেফ সাইডে যাওয়ার কোনো কিছু হয়তো বা, যে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তাদের মনে হয় ওই দশা হইতে পারে। এই জন্য ধন্যবাদ। আমরা এবার আলোচনার ইয়েটা একটু চেঞ্জ করব। আমরা এখন আলোচনা করব যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের নির্বাচন নিয়ে একটি সমঝোতাহীনতায় রয়েছে এনসিপি, অর্থাৎ সরকার এনসিপি, একদিকে বিএনপি। এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সমাধানের কোনো ইঙ্গিত আমরা দেখছি না। আমরা জানি যে দুদিন আগে যে সংলাপটি হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেখানে সব রাজনৈতিক দলই ছিল, সেখানেও দেখেছি বিএনপি এবং এনসিপির দ্বিমত। তো পরবর্তীতেও আমরা এমন কোনো উদ্যোগ দেখিনি যে আসলে এই সংকটটি উত্তরণের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, যে আসলে নির্বাচন কি ডিসেম্বরই হবে, কারণ বিএনপি বারবার বলছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে বলছে যে আগে জুলাই সনদ কিংবা সংস্কার, তারপরে নির্বাচন। তো আসলে এই সংকট থেকে আসলে আবার বড় ধরনের কোনো আশঙ্কার সৃষ্টি হচ্ছে কিনা, বা এই সংকট বিএনপি কি তার এই যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এটিকে আসলে মেনে নিতে বাধ্য করতে পারবে সরকার? ধন্যবাদ আপনাকে। এর আগেও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা কিন্তু 3 মাসের মধ্যে সকল আয়োজন সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে, বাংলাদেশের ইতিহাস আছে। কিন্তু এখন আমরা কিন্তু চাই না যে, এখন তো জুন মাস, আমরা কি বলতে পারতাম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাসের মধ্যে, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দেন। কিন্তু আমরা চাই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। সেপ্টেম্বর বলিনি, আরও 3 মাস বেশি সময় আমরা দিয়েছি, ডিসেম্বর। কারণ কি, ডক্টর ইউনূস সর্বজন বিদিত, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি বলেই তো আমরা এই জায়গায় বসিয়েছি। কিন্তু আমার মনে হয় ছাত্ররা তাকে বিভিন্নভাবে ভুল বোঝাচ্ছে। আমার মনে হয় উনি, একটা বিষয় আছে না, যখন লেজ যদি মাথা নাড়ে তাহলে তো বিপদ। ইস্যুটা হয়ে গেছে যে লেজ মাথা মনে নাড়াচ্ছে। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো ভাবাচ্ছে কেন। মেয়র ইশরাক হোসেনের বিষয়টা কিন্তু একটা আদর্শ উদাহরণ এই ক্ষেত্রে। তাকে এখানে যখন বসতে দেওয়া হইলো, সেই জায়গায় তারা অফিস করে, তার অফিসটা ওই জায়গায় থাকার কারণ কি, মানুষজন তো বাজে চোখে দেখবে। অথবা এমন কোনো কুকর্ম সে করে রাখছে যে মেয়র ইশরাক হোসেন ওখানে গেলে নথিপত্র বের হবে, এটাও তো হতে পারে, এটা হইতে পারে। আমি ধরলাম, মানে হাইপোথিসিস ধরলাম, যে হাইপোথেটিক্যাল বিষয় যে হইতে পারে। এই জন্য সে ওইটা দখলদারিত্ব রেখে সেটা চাচ্ছে দখল করে রাখতে, সে ছাড়বে না। কিন্তু পাশাপাশি আপনার দেখতে হবে যে এটা না ছাড়ার কারণে এত মানুষের যে বিড়ম্বনা। বার্থ সার্টিফিকেট এই উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদিন, আমি সেদিন একটা ইয়েতে বললাম, প্রায় 500-700 মানুষের বার্থ সার্টিফিকেট দিতে হয় বা বিভিন্ন সময় একটা ইয়েতে, তো তাদের এটা থেকে বঞ্চিত হচ্ছে। আমি শুধু একটা ন্যূনতম ছোট্ট একটা উদাহরণ দিলাম। একটা সিটি কর্পোরেশনের আন্ডারে অজস্র কাজ থাকে, অজস্র কাজ, হাজার হাজার লাখ লাখ কাজ। আমি একটা ছোট্ট বার্থ সার্টিফিকেট উদাহরণ দিলাম, সেটার কারণে অনেকের বিড়ম্বনার শিকার হচ্ছে। এরকম অজস্র মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধুমাত্র কি ছাত্র উপদেষ্টের মানে হেডমের কারণে। হেডম মানে কি, তারা ওই যে গায়ে মানে না আপনি মোড়ল, তাদের দশা হয়েছে এই দশা। আপনি যদি হয় আপনি রাজনীতি করবেন, তাহলে সেই দিন কেন 31শে মে রাতে গ্লোরিয়া জিন্সে আমরা দেখতে পেলাম যে একজন ছাত্র উপদেষ্টা, যার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই বলে এনসিপির সর্বোচ্চ নেতারা দাবি করেছিলেন, সেদিন আমরা দেখলাম সেখানে এনসিপির সর্বোচ্চ নেতারা সে ছাত্র উপদেষ্টাদের বৈঠক করেছেন। তো এই ধরনের মিথ্যাচার বাংলাদেশের মানুষ তার ফেরত চায় না। তারা চায় এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমে তারা যা দেখেছে তার বিপরীতটা, সব ভালো কিছু তারা দেখতে চায়। কিন্তু তারা দেখতেছে তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আচরণের ওই জায়গাগুলো তারা রিপ্লেস করতেছে তারা, এবং মানুষজন মনে করতেছে যে আওয়ামী লীগ ইজ রিপ্লেসড বাই এনসিপি। মানুষজনের, সাধারণ মানুষের ধারণা। কারণ আপনি বলেন এরা তো এই সমাজেই ছিল। আপনার এই যে যারা এখন ছাত্র প্রতিনিধি হয়েছে, এরা এই যে আমাদের অনেকে আছে ছাত্রদল, যখন যারা বন্দুকের গুলির মুখেও নলের মুখে ছাত্রদল করেছে, এর বাইরে যারা ছিল এরা নিশ্চয়ই ছাত্রলীগের দ্বারা সুবিধাভোগী। আপনার প্রত্যেকটা হলে কিসের বিনিময়ে সিট দেওয়া হতো? ছাত্রলীগের প্রোগ্রামে যাবে এই শর্তে তাদেরকে সিট দেওয়া হতো। তাহলে এখন যারা বলতেছে খুব সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর চেহারা, আমাদের চেহারা তো সুন্দর না, রাজপথে পুরেই তো কালো হয়েছে। অনেকে আছে বিদেশ থেকে হায়ার করে লোক ধরে নিয়ে আসতেছে। আমাদের এক ডাক্তার বোনকে দেখলাম, তাসনিম, যারা সে শেখ হাসিনা বিরোধী কোনো স্ট্যাটাস 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের আগে দিছে, এরকম আমি কোনোদিন দেখিনি বা আমাদের লোকজন দেখে নাই, বাংলাদেশের মানুষ দেখে নাই। তো হঠাৎ করে রাজনীতির কারণে আপনি আসবেন, অবশ্যই দেশকে স্বার্থ করবেন, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখবেন। আপনি যখন বলেন যে 16 বছরে আমরা কি করছি, আপনার তখন বুঝতে হবে
জনগণের যে আক্রোশটা, ক্ষোভটা, সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের যত গণ অভ্যুত্থান হয়েছে সবগুলা গণ অভ্যুত্থান জনগণ যখন সম্পৃক্ত হয়েছে তখন সফল হয়েছে। কিন্তু সেই জনগণ সারা ওয়ার্ল্ডের কোথাও এরকম ছাত্র উপদেষ্টারা যে হয় এটা একটা বিরল ঘটনা। আপনি একটা মিনিস্ট্রি মানে আপনি বুঝেন তথ্য মন্ত্রণালয়, যে তথ্য মন্ত্রণালয় একটা চাকরির আবেদন করবে সে হয়ে গেছে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। যে একটা আবেদন করতে চাকরির জন্য সে তো মূলত আন্দোলন করেছে, সে বৈষম্যের শিকার নাই, পড়ালেখাও শেষ করে নাই, সে পড়ালেখা শেষ করে নাই। এখন আমি কিভাবে ধরবো একটা ক্লাস 1-এর বাচ্চাকে যদি আপনি বসায় দেন মন্ত্রীর জায়গায়, তাহলে তো হবে না রে ভাই। আমরা নিজেরা আমরা ছাত্র রাজনীতি করি, আপনারা এখন আমাদের বয়সের কথা বলেন। যখন আমরা ফ্যাসিস্ট হাসিনা বলেছি, যখন আমরা তাদের বন্দুকের গুলির মুখে প্রতিবাদ করেছি, তখন তো আমাদের বয়স নিয়ে কথা বলেন নাই। আমরা যে পোর খাওয়া, আমাদের এই চেহারা বাপ মা তো ছোটবেলা আমাদেরও আদর করে বড় করছে, তাদের বাবা মা যেমন আদর করে বড় করছে আমাদের বাবা মা তো আদর করে বড় করছে। তাহলে আমরা যে কষ্ট বা শ্রম, এগুলো পরিশ্রম কিসের জন্য? এই দেশকে একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। সেই পরিবেশটা রাজনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, সামাজিক পরিবেশ। আপনি দেখেন উগ্রবাদী চিন্তা অনেক কিন্তু ইন্ধন দেয়, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সেই ইন্ধন নেয় না। টাকা 20 টাকা তো সম্ভবত কানজির মন্দির নিয়ে একটা বিষয় নিয়ে করতেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো সায় দেয় না। যেগুলোতে ইন্ডিয়াতে হয় উগ্রবাদী, পাকিস্তানে হয়, কিন্তু বাংলাদেশে হয় না। এইটাই বাংলাদেশের সম্প্রীতি। এইবার পহেলা বৈশাখে মানুষজনের মনে হয়েছে একটা ঈদের আনন্দ। সকল ধর্ম পেশা আপনি যে কাউকে জিজ্ঞেস করেন এবং কেউ হ্যারেস হয় না ন্যূনতম। কিন্তু আপনাদের এখানে দেখলাম যে নতুন একটি রাজনৈতিক দল 23টি রাজনৈতিক দল 26টি রাজনৈতিক দলকে ডেকেছিল। এখন তাদেরটা কি ওই যে ব্র্যাকেটে লিখতে হবে 25টি রাজনৈতিক দল প্লাস নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দল, এভাবে লিখে দিতে হবে। মিডিয়াতে তো লেখে 26টি রাজনৈতিক দল, আবার লেখে ওইখানে 3টি বড় দল। 3টি বড় দল কিভাবে হয়? আপনি যখন 2001 সালের ইলেকশনে সেবারও বিএনপি 42.5% ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল, জামাত পেয়েছিল 4.5% মতো। আর এনসিপির তো এখনো মানে ফিটাস, মানে এখনো সে জন্মগ্রহণই করে নাই। আপনি সেখানে পাশাপাশি ছবি দেন যে আলোচনা 3টি বড় দলের সাথে। আবার প্রধান উপদেষ্টার মন খারাপ বা উনি পদত্যাগ করবেন, উনি কেন? একটা ক্লাস 1-এর বাচ্চা, এখন তো রাজনীতিতে সে শিশু, একটা শিশুকে ডেকে নিয়ে বলতে হবে কেন? তার স্টেক হোল্ডার তো বিএনপি, আপনি বিএনপি কেন ডাকবেন না? এই বিষয়গুলো মানুষের মনে নাড়া দিয়েছে। আপনি দেখেন গত দিনও দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেলে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি চান, সবাই বলতেছে যে ভোট হোক, আমরা ভোট চাই, সবাই চায়। আপনার দেশগ্রামে মানুষ, এরা সমন্বয়কও বুঝে না, বৈষম্য বিরোধী বুঝে না, এরা বুঝে বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্টের রোশানলে পরে জেল খেটেছেন। তারা বুঝে যে তাদের নেতা তারেক রহমান এই দেশের বাইরে অজস্র মামলা, তার ওয়াইফের নামে মামলা, তাদের নামে, তাদেরকে দেশে আসতে দেওয়া হয় না। এবং এখন বের হচ্ছে যে সুব্রত বাহিনীর যে ঘটনাটা, কিলার, তাকে মিশন দেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগের ইনভলভ। তাহলে যাকে ফ্যাক্টর মনে করে তাকেই তো তারা ধরবে। সেই জায়গায় যারা নির্বাচন চায় না, এদের একটা অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্য হলো কি, তারা মনে করতেছে যে একটু ডিলে করে নির্বাচন হলে তাদের ভোট ব্যাংক বাড়বে, তারা উইন করতে পারবে আর একটু সময় পাবে। কিন্তু দিনকে দিন তাদের জনপ্রিয়তা কমতেছে, তারা বুঝতেছে না। কারণ হচ্ছে কি, যত আপনি মানুষের সাথে চলবেন বুঝবেন, তাদের কিন্তু ফ্যাসিস্ট আচরণ। আজকে দেখলাম একটা ভিডিও হয়েছে যে তাদের একজন মনে হয় মুখ্য সচিব, মনে হয় যে সার্জিস আলম, তার একটা ভিডিও, সে শেখ মুজিব বন্দনা করে, যদি বন্দনার জন্য নোবেল দেওয়া হইতো তাহলে শেখ মুজিব বন্দনা নোবেল পাইতো সার্জিস আলম। সেই বন্দনাকারী এখন শেখ মুজিবের গিবত করতেছে। তো আমি কেন ধরবো না যে আপনার সুবিধা অনুযায়ী আপনার চরিত্র পাল্টান? আপনাকে আমি ধরতে পারি যে গিরগিটি রং বদলায় না, আমি তো বলতে পারি যে ইতিমধ্যে আপনি রং বদলায় ফেলেন, কিন্তু আমাদের এই মুখ দিয়ে আমাদের যারা নেতাকর্মী ছাত্র দলের একদিনের জন্য শেখ মুজিব হাসিনার বন্দনা তারা করে নাই। কারণ কি, এই দেশের জন্য তারা ক্ষতিকর, এই দেশের জন্য তারা খারাপ। বিএনপি তো 16 বছর তারা ফাইট করেছে সরকারের বিরুদ্ধে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে। যদিও এটি সরকারের বিভিন্ন মহলে সবাই স্বীকার করেন বিভিন্ন সভা সেমিনারে, কিন্তু স্বীকার করার পরেও তারা শুধুমাত্র 5 আগস্টের পরে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে সেখানে কিছু নেতৃত্ব নিয়ে তারা আসলে এটাকে পুঁজি করে এটাকে তারা এক ধরনের আন্দোলনটাকে এককেন্দ্রিক করার চেষ্টা করেন। সেটা কিন্তু আমার মনে হয় যে এই কথাটা আমি এরকম একটা মন্তব্য করলাম আসলে এই কারণে যে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি যে এই যে 1.5 মাস বা 2 মাসের আন্দোলন বা 1 মাসের আন্দোলন, এই আন্দোলনটাই কিন্তু বাংলাদেশের পরিবর্তনের শেষ কথা না। এটা একটা পুঞ্জীবিত ক্ষোভ যেটা মানুষ 16 বছর তিলে 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 ধারণ করেছে। সেই ক্ষোভটার বিস্ফোরণ হয়েছে। সেই আন্দোলনটাও কি পরিণতি পেত যদি না জাতীয়তাবাদীরা এই আন্দোলনের সাথে না যুক্ত হতো? আপনি এটা বৃষ্টির সাথে তুলনা করতে পারেন। আমাদের হলো ট্রপোস্ফিয়ার লেয়ারে, বায়ুমণ্ডলের ওইখানে হলো জলীয় বাষ্প ঘনীভূত হয়,
তারপরে বর্ষণ হয়। আপনি এই সকল মানুষের ক্ষোভ পুঞ্জীভূত করে এই জলীয় বাষ্পে পরিণত করা, এটা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর বর্ষণের সময়, বর্ষণের একটা টাইম লাগে, ওইখানে একটা আবার আর্দ্রতা মেনটেন করে তারপরে বর্ষণ হয়। সেই আর্দ্রতা বা এটা এনে দিয়েছে হলো সাধারণ জনগণ। এই সাধারণ জনগণের মধ্যে আমার এমনও মা বোন আছে যারা কোনোদিন ঘর থেকে বের হয় নাই, কিন্তু যখন সে আবু সাইদ, ওয়াসিম আকরাম, মেহেদী হাসান রাব্বি আমাদের ছাত্র দলের এবং আমাদের বোন যে আহত হলো, একবার রক্তাক্ত, সেই দৃশ্য দেখে তারা ঘুরে থাকতে পারে নাই। তাদের আবেগের তাড়নায় তাদেরকে তাড়া দিয়েছে, বিবেকে তাড়া দিয়েছে যে আমি এটা কি দেখতেছি, এদের আমরা কি এইভাবে নিজে ঘরে আরাম করে থাকবো আর আমাদের মা বোন এরকম কষ্ট করবে? কিন্তু সেই মা বোন কিন্তু স্টেক হোল্ডারদের চান নাই, বলেন নাই আমার প্রতিনিধিত্ব লাগবে। আবু সাইদের বোন কিন্তু বলেন নাই যে আমার প্রতিনিধিত্ব লাগবে। অসীম আকরামের মা বোনও কিন্তু বলেন নাই যে আমার প্রতিনিধিত্ব লাগবে, তার বাবা বলেন নাই অংশীদারিত্ব লাগবে। কিন্তু অংশীদারিত্ব যারা দাবি করছেন সেই একই ব্যক্তিরা কিন্তু 18ই জুলাই সরকারের সাথে তারা মিটিং করেছিলেন এবং বের হয়ে তারা বলেছিলেন একটি দল বা রাজনৈতিক দল ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আন্দোলনকে, কোটা বিরোধী। সেই ভিন্ন খাত কি? আর সেই দলটি হলো বিএনপি। তাহলে তারা যখন ভিন্ন খাত, তখনও কিন্তু লীগের জন্য সব বক্তব্যে বলতো যে সব বিএনপি জামাত করতেছে, জামাত যেহেতু আমাদের সাথে আন্দোলন ব্যর্থ হলে তো মামলা খেতে বিএনপি 100%, এটা তো বাস্তব কথা। এবং আমরা পিছনের আন্দোলনগুলো দেখেছি, এই যে এর আগে নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে ভিভি নুরদের যে আন্দোলন ছিল সবে, এই আন্দোলনগুলো তো সরকার বলেছে যে বিএনপির পেছনে ইন্ধন দিয়েছে। আমরা দেখেছি। আপনি এটা একটা ফুটবল ম্যাচের সাথে যদি তুলনা করেন, অ্যাটাক করতে করতে বাকি অপর পাশে রক্ষণভাগকে দুর্বল করতে হয়, সেই বারবার অ্যাটাকগুলো বিভিন্ন সময় হয়েছে। হেফাজতের আন্দোলনে হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনে হয়েছে, বাকি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে হয়েছে। কিন্তু সর্বশেষ আন্দোলন সবাই যখন গত 7ই জানুয়ারি ডামি নির্বাচন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে 95% মানুষ ভোট কেন্দ্রে যায়নি। তা তো হাসিনাকে তখনই লাল কার্ড দেখে দিয়েছিল, শুধু আনুষ্ঠানিকতা বাদ ছিল। এখন এই আনুষ্ঠানিকতা সেই 18ই জুলাই আপনারা যখন বললেন যে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, সেই দিনই আমাদের নেতা তারেক রহমান কি বললেন যে আর ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। উনি স্পষ্ট করে বলে দেন 19শে জুলাই আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদকে একটি কালো পতাকা মিছিলের স্পট থেকে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আপনারা যদি এত বড় ফ্যাক্টর হইতেন, আপনাদের কেন তখন অ্যারেস্ট করা হলো না? আপনারা ধরলাম যে 19 তারিখে, তাহলে আমাদের নেতাকে কেন অ্যারেস্ট করা হলো, আপনাদের কেন অ্যারেস্ট করা হলো না? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাড়া দিয়ে সেই 11 জুলাই থেকে ছাত্রদল রাজপথে ছিল, আমাদের নেতাদের গ্রেপ্তার করা হচ্ছিল। তাহলে আপনাদের কেন? আপনারা পারতেন, আপনারা সেফ সাইডে থাকতে পছন্দ করেন কেন? আপনারা এই 5ই আগস্ট বা 36শে জুলাই হাসিনার পতন না হইলে আপনারা ঠিকই ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিতেন। কি দিতেন? ওই পূজা করতেন আপনারা, যে আপনার শেখ মুজিব আর শেখ হাসিনা বন্দনা করে মাফ চাইতেন যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। আপনারা ঠিকই কিন্তু আবার সেই আপনাদের পুরাতন মায়ের কোলে ফেরত যেতেন। কিন্তু আমাদের কোল একটাই, সেটা বাংলাদেশের কোল, যেটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এবং এই আমাদের জাতীয়তাবাদের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব, যে আমাদের কোল একটাই, আমাদের আশ্রয়ের জায়গা একটা, সেটা বাংলাদেশ, আর কোথাও আমাদের কোনো জায়গা নেই। আমরা আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখন ছোট্ট করে আপনার কাছে জানতে চাইব যে এই পুরো বিষয় নিয়ে এখন যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি চলছে দেশের, এ থেকে উত্তরণে সরকারের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আসলে ধন্যবাদ আপনাকে। এখন আমরা যারা একসময় মজলুম ছিলাম, মজলুম মানে আমরা শোষকের দ্বারা শাসিত, ইউনূস সাহেব মজলুম, তাকে এমন হয়েছে লিফট বন্ধ করে তাকে 10তলা 12তলা উঠিয়েছেন, বিএনপি নেতাদের উঠিয়েছেন, আমাদের নেতাদের বা আমাদের রুহুল কবির রিজভী আহমেদ এমনও হয়েছে তাকে প্রায় 200-র মতো মামলা, তাকে প্রায় 6 থেকে 7 ঘন্টা, মানে নতুন নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ ও নিজেকে জাহির করার জন্য যে আমি একজন বিএনপির নেতাকে এতক্ষণ বসায় রাখছি, এই ক্রেডিট নেওয়ার জন্য 6-7 ঘন্টা ইন্টেনশনালি তাকে অপমানিত করে বসিয়ে রাখা হইতো। মামলার কোনো অন্য কার্যক্রম চলতো, অন্য মামলা চলতো, কিন্তু ইন্টেনশনালি আমাদের নেতাদেরকে বসিয়ে রাখা হইতো। কষ্ট করে লিফট বন্ধ করে হেঁটে উঠানো হয়েছে। ইউনূস সাহেবও যে কষ্ট করেছেন, আমাদের নেতারাও তার থেকে বেশি কষ্ট করেছেন, আমাদের অনেকে কষ্ট করেছেন। আমাদের এই কষ্ট আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের কষ্টের কাছে আমাদের কিছু না। আমাদের ভাই মারা গেছে, দেখা করতে পারে নাই, কোকো ভাই মারা গেছে, তখন ভাই আসতে পারে নাই দেশে। তো এগুলো আমাদের বিবেকে তাড়া দেয়। আমাদের মনে হয় যে এই দেশে এর থেকে খারাপ আর থাকার সম্মুখীন না। আমরা ছাত্রদল বেগম জিয়া তো সবাইকে হারালেন, সবাইকে, ভাই হারালেন, বোন হারালেন, সবাইকে, স্বামী হারালেন, মা হারালেন, ছেলেরা বাইরে ছিল, ছেলে হারালেন। আর হারানোর কি? আমাদের ছাত্রদলের লোকজনের সাথে কেউ মিশতো না, আমাদের কোনো বন্ধু নাই। এখন আপনি মনে করতে পারেন যে আমাদের সাথে মিশতো না কেন, আমাদের সাথে মিশলে
ওরেও দেখা গেল হল থেকে বের করে দিবে, ও ভালো থাকতে পারবে না, খারাপ থাকবে, শুধু ছাত্র দলের সাথে মেশার কারণে। আমরা নিজেরা কোনো ফ্যামিলি প্রোগ্রাম করতে যেতে পারি নাই, দেখলেই জিজ্ঞাসা করবে তুই কি করিস, কেন করিস, বিপদে ফেলছিস কেন। সেই বিপদের কারণে আমাদের প্রত্যেকটা জায়গায় কষ্টের স্মৃতি। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে কিছু উপদেষ্টা এই কষ্টগুলা জানেন, বাকিরা জানেন না। বাকিদের কাছে মনে হয় তারা খুব মেধাবী, তাদের মেধা দিয়ে দেশ চলবে, কিন্তু মেধা দিয়ে চলে। এজন্যই আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে কিন্তু দুইটা সমন্বয় আছে। নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে লোয়ার হাউসে, আর আপার হাউসে থাকবে যাদের জ্ঞান, নলেজ, মেধা আমাদের দরকার, যারা নির্বাচনে উইন করে আসতে পারবে না। এটার কিন্তু আমাদের সমন্বয় আছে। ভালো দিকগুলো আমাদেরকে আফল করতে দেয় না। এখনো মিডিয়া কু হচ্ছে। একটি ইসলামিক দল এবং একটি নতুন রাজনৈতিক দল, এরা বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, কিন্তু তারা সুবিধা করতে পারতেছে না, জন্যই তারা বিভিন্নভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করে। জুলাই সনদে আপনি যে বলতেছেন, সনদ কখন হয় একটা দেশে? যখন একটি নতুন রাষ্ট্র জন্মগ্রহণ করে যুদ্ধের মাধ্যমে। এখন তো যুদ্ধ, আপনার বিদ্রোহ কোনো কিছু, এই জায়গায় একটা ফ্যাসিস্টকে, রেজিমকে সরানো হয়েছে। কিসের দাবিতে? 3টি জাতীয় নির্বাচনকে মানুষ ভোট দিতে পারে নাই, তারা তাদের নিজেদের নেতা নির্বাচন করতে পারে নাই, গায়ের জোরে তারা ক্ষমতার মসনদে ছিল স্বৈরাচাররা। ইস্যু তো এইটাই, আর তো কোনো বেসিক ইস্যু। বাংলাদেশের মানুষ আপনাকে জুলাই সনদ বুঝে? আপনি দেশে আপনি নিরপেক্ষ একটা জরিপ করেন যে আপনার দেশের কত ভাগ মানুষ জুলাই সনদ সম্বন্ধে বুঝবে বা এরা জানে? এরা কিছুই জানে না। এরা জানে যে আমার এলাকায় যে এমপি হবে তার দ্বারা আমার এলাকার উন্নয়ন হবে, সে আমাদের জিনিসগুলো আদায় করে এনে দিবে। এর বাইরে আর কি বুঝে? যে আমার 3 বেলা ভাত আমি পাইলাম কিনা, আমি ভালো থাকতে পারলাম কিনা, আমার যদি ছেলে মেয়েকে আমি পড়ালেখা করাইতে চাই, সে যাতে একটা ভালো জায়গায় একটা ভালো চাকরির নিশ্চয়তা। এইটাই তো মানুষের চাওয়া। খাস বাংলায় বলতে তো এইটাই বুঝায় যে আপনি যদি বোধগম্য করে বুঝান, এরা না বৈষম্য বিরোধী, না সমন্বয়ক, না জুলাই সনদ, এরা কিচ্ছু বোঝে না। এরা বুঝে নির্বাচন কখন আসবে, আর এরা এদের প্রাণের দল বাংলাদেশ জাতীয় দলকে ভোট দিবে কখন, এরা খালি এইটা বুঝে। এখন নতুন যারা দল এরা বুঝে ফেলছে, এরা তখন আমার মনে হয় প্রধান উপদেষ্টাকে বায়াস্ট করার চেষ্টা করছে। তো আমরা অনুরোধ করব, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মুকুট হিসাবে থাকবেন যদি আপনি একটি সুন্দর নির্বাচন দিয়ে উপহার দিয়ে, যেই হোক আমাদের কি, আমাদের তো কিছু না রে ভাই। আমরা যদি জোর দিতাম, ফোর্স করতাম, সেপ্টেম্বর ইলেকশন দেন, 3 মাসের মধ্যেই তো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কিন্তু ফোর্স করি নাই, কারণ আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। এবং 208টি মৌলিক সংস্কারের মধ্যে 187টি মৌলিক সংস্কারে আমরা একবারে ঐক্যমতে পৌঁছাইছি যে না এটা সম্ভব। আর বাকি যেগুলো হয় নাই এগুলো আস্তে আস্তে সম্ভব। নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া এগুলো করা সম্ভব না। আপনি কাকে কি বলবেন? আপনি এই জায়গায় যে অন্তর্বর্তীকালীন সরকারের কার কতটুকু কমান্ড আছে? যে পরিবেশের দায়িত্বে সেও রাজনীতি নিয়ে কথা বলে, কি এক অদ্ভুত বিষয়। মানে সবাইকে চেয়ারে বসার পরে আমার মনে হয় সবাই রাজনীতিবিদ হয়ে গেছে। আপনাদের এতদিন রাজনীতি করেন নাই কেন? আপনাকে যদি বলা হয় হাসিনার বিরুদ্ধে আপনারা একটা কটু কথা বলেন নাই কেন? আমরা যখন এই যে সংস্কৃতি উপদেষ্টা, এর ওয়াইফ নিজেও চরিত্র অভিনয় করেছে, যে মুজিব, ফাদার অফ দি নেশন, ওইটাতে মানে সংস্কৃতি উপদেষ্টা, যে সাংস্কৃতিক উপদেষ্টা, তার ওয়াইফ ইয়েতে অভিনয় করেছে। তখন তো তোয়াজ করেছে, তখন তো হাসিনা ঠিকই তাদের হলো নেত্রী ছিল, তাদের হচ্ছে তখন প্রিয় পাত্রী ছিল। এখন তাহলে ঘৃণার পাত্রী কেন হইলো? কি 5ই আগস্টে কি মধু আছে, বা 36শে জুলাইতে? আপনাদের দেখলাম না রাজপথে একদিন আন্দোলন করতে? আপনাদের যখন এই রাজপথে, আপনাদের মনে পড়ে প্রেমের স্মৃতি, রোমান্টিক স্মৃতি, আর আমাদের মনে পড়ে আন্দোলনের স্মৃতি, বিসর্জনের স্মৃতি। আপনাদের জন্য সব আনন্দের দিন, কিন্তু আমাদের লোকজন যে এই কষ্ট করে যে দেশের জন্য যে দিয়েছে, আপনারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা তো ঠিক রাখতেছেন না। আপনারা মনে করতেছেন যে এই শূন্যতা আপনারা ফিল আপ করে ফেলবেন, নির্বাচন হবে না। কিন্তু বাংলাদেশের মানুষের প্রাণের দাবি হচ্ছে ডক্টর ইউনূস সাহেব একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে এই বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক। আমরা তো বলি না, আমাদের নেতা তারেক রহমান যেন হাসিনা ছিলেন, উনি কি বলছেন যে আমি শুধু আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই, আপনারা যারা খুশি তারা ভোট দেন, আমার কোনো সমস্যা নাই। উনি তো এই কথা যখন হাসিনা ছিল তখনও বলছেন। আর এখন কি সুদিন দেখে মনে করতেছেন যা খুশি তাই করবেন, জবাব দিতে থাকবে না। কিন্তু বাংলাদেশের সবাই এখন যারা প্রত্যেকে অপকর্ম করতেছে ছাত্রদের লেবাসে, এদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। এবং আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের নেতা তারেক রহমান যেটি বলেছেন, এবং আমরাও চাই ডিসেম্বরের মধ্যে খুব সুন্দরভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর যেগুলো মৌলিক সংস্কার, এগুলো তো অলরেডি প্রস্তাবনা চলে আসছে, এগুলো হয়তো মাস 2-3 মধ্যে ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, তখন সবাই নির্বাচনমুখী হয়ে যাবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ডক্টর আউয়াল, আপনি আমাদের সাথে যুক্ত হয়ে অনেক মূল্যবান সময় দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন, অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন দর্শকদের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক,
আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। ধন্যবাদ।